পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ পড়ো এবং তোমাদের যাদের ইতিহাস বা হিস্ট্রি আছে তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। আমরা আজকে ছায়া প্রকাশনী ইতিহাসে তৃতীয় অর্থাৎ শেষ অধ্যায়ে যে অনুশীলনীর অবজেক্টিভের উত্তর, সেই অবজেক্টিভের উত্তরের সমাধান করে দেব। ইতিপূর্বে আমরা ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশন এই চারটে বিষয়ে ছায়া প্রকাশনীর অনুশীলন বিভিন্ন অধ্যায়ের সমাধান করেছি। তোমাদের যারা দেখার দরকার তারা ডেসক্রিপশন বক্সে দেখে রেখো। এছাড়া আমরা ক্লাস 11-এর ইতিহাস, পল সায়েন্স, ফিলোসফি বা এডুকেশনের যে অধ্যায়ভিত্তিক অবজেক্টিভ আছে, যে এরকম প্রশ্নগুলো এবার 11-এ আসতে পারে, যেটা 13ই সেপ্টেম্বর থেকে তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা শুরু, সেই অনুসারে আমরা প্রশ্নের উত্তর রেখেছি। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যেভাবে বলেছে, অর্থাৎ 40 নম্বর মধ্যে 60% খুব নর্মাল প্রশ্ন হবে আর 30% একটু কঠিন হবে। অর্থাৎ এই 36 নাম্বার যে আমরা উত্তরগুলো করে দিয়েছি সেগুলো গোল করে দেওয়া আছে। এছাড়া যে 4%-এর মধ্যে অর্থাৎ 4 নাম্বারের মধ্যে যে নাম্বারগুলো পড়বে সেগুলোও দেওয়া আছে। ওইগুলো যদি পড়ো, আশা করি তোমরা পুরোটাই কমন পাবে। এটা দীর্ঘ 23-24 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থেকে বলছি। তবে তোমাদের আরও কিছু যদি দরকার হয় জানিও, আমরা আমাদের সামর্থ্য মতো সমাধান করার চেষ্টা করব। আজকে আমরা তৃতীয় অধ্যায় অর্থাৎ শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা, এই চ্যাপ্টারটা 15 নম্বর আছে। এই চ্যাপ্টারে ছায়া প্রকাশনীর যে অনুশীলনী সমাধান, সেই সমাধানটা আমরা করব। আমরা এই অবজেক্টের মধ্যে যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোতে আমরা স্টার দিয়ে দিয়েছি। দেখো, প্রথমেরটা দিয়ে আছে, প্রথম দিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল ক্ষুদ্র। এটা না যতটা গুরুত্বপূর্ণ তার থেকে দ্বিতীয়টা বেশি খুবই গুরুত্বপূর্ণ। প্রাচীনকালে কোন দেশে পোলিস বা নগররাষ্ট্রের বিকাশ ঘটেছিল? গ্রিসে। তিনেরটাও খুব গুরুত্বপূর্ণ, তোমরা একটু দেখে নিও, আমি আর বলছি না তোমাদের। এবার সাতেরটা দেখো, উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলো, এটা খুব গুরুত্বপূর্ণ, মহাপদ্মনন্দ। বা ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলো 8-টা চন্দ্রগুপ্ত মৌর্য বা মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে। 9-টা দেখো চন্দ্রগুপ্ত মৌর্য। এবার দেখো যে 10-এরটা দেখো কতগুলো অপশন দেওয়া আছে, সেই 4টে অপশন দেওয়া আছে। এই 4টে অপশনের মধ্যে কোনোটা ঠিক কোনোটা ভুল, এগুলো যেগুলো ঠিক বা ভুল আমাদের বাছতে হবে। দেখো, প্রাচীন গ্রীসের নগররাষ্ট্রগুলির বৈশিষ্ট্য ছিল, আমরা জানি এই সময় হেলেনীয় সভ্যতায় গ্রীসের যে নগররাষ্ট্র গড়ে উঠেছিল, সেই নগররাষ্ট্রের যে বৈশিষ্ট্যগুলো ছিল তার মধ্যে কিছু বৈশিষ্ট্য বলা হয়েছে। যেমন এক হচ্ছে ক্ষুদ্রায়তন, এটা ঠিক আছে। তারপর হচ্ছে স্বল্প জনসংখ্যা, এটাও ঠিক আছে। 3 নম্বর দেখো সুবিশাল সৈন্যদল, এটা ঠিক নেই। একেশ্বরবাদ 4 নম্বর, এটাও ঠিক নেই। অর্থাৎ 10-এরটা রোমান 1 এবং রোমান 2 অপশন দুটো ঠিক, আর রোমান 3 এবং রোমান 4, অর্থাৎ ডি এর অপশনটা কিন্তু এখানে সঠিক উত্তর। এরপর দেখো, প্রাচীন ভারতের অন্যতম মহাজনপদ ছিল, আমরা জানি খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে 16টি মহাজনপদ ছিল। তার মধ্যে কাশী, কোশল, অঙ্গ, মগধ, ব্রিজি, মল্ল, চেদি, অশ্মক, কুরু, অবন্তী, গান্ধার এগুলো ছিল। এর মধ্যে কিন্তু থিপস বা পাটলিপুত্র ছিল না। পাটলিপুত্র রাজধানী ছিল মগধের। তা এই মগধ আর কোশল এই দুটো মহাজনপদ ছিল, অর্থাৎ 2 আর 4 কিন্তু ঠিক, অর্থাৎ বি অপশনটা ঠিক। 12টা দেখো, এথেন্সের জুরি আদালতের নাম ছিল হেলাইয়া, এটা খুব গুরুত্বপূর্ণ। 13টাও খুব গুরুত্বপূর্ণ, 14টাও গুরুত্বপূর্ণ, 15টাও গুরুত্বপূর্ণ। এবার দেখো 18 যে স্তম্ভ আছে, সুলেমান অর্থাৎ রোমান 1-এরটার সাথে বিয়ের যা অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 2 হচ্ছে ঘটোৎকচ, গুপ্ত সাম্রাজ্যের অন্যতম সম্রাট ছিলেন। রোমান 3 জুলিয়াস সিজার। ডিএরটা দেখো রোমান সাম্রাজ্যের সম্রাট ছিলেন, বিখ্যাত সম্রাট। এবং জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যের অন্যতম সম্রাট ছিলেন, অর্থাৎ এরটা কিন্তু সঠিক উত্তর। 19-এরটা দেখো, জনপদ কথাটার অর্থ হচ্ছে প্রাচীন ভারতের ক্ষুদ্র রাজ্য। 2-এরটা দেখো 20 কয়েকটি গ্রাম নিয়ে 20 গঠিত হতো। জনপদের শাসককে বলা হতো। এবং 4-এরটা দেখো গৃহপতি। 2-এরটা দেখো আর্য পরিবারের প্রধানকে বলা হতো, অর্থাৎ এখানে বি অপশনটা কিন্তু ঠিক। এবার দেখো বিবৃতি আছে, এই বিবৃতি ক আর খ বিবৃতি আছে এবং এই দুটোর মধ্যে সম্পর্ক দিতে হবে বা
বিবৃতি কয়েকটা দেখো, গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র পলিসগুলো দীর্ঘদিন টিকে ছিল। বিবৃতি খ, গ্রিক পলিসগুলো বহিরাগত আক্রমণ তেমন ঘটেনি। এই বিয়ের অপশনটা কিন্তু এখানে ঠিক। এবার 21-এরটা দেখো, ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে এখানে দেখো যে ক্রমাগত লড়াই ও যুদ্ধের মাধ্যমে বহু মহাজনপদ দুর্বল ও অবলুপ্ত হয় এবং অমন্তি, বর্ষ, কুশল, মগধ এই 4টি মহাজনপদ প্রাধান্য লাভ করে। ক্ষয় বিবৃতিটা দেখো, ষোড়শ মহাজনপদের মধ্যে একমাত্র বর্ষ ছিল দক্ষিণ ভারতে। এই বিবৃতিটা ঠিক নেই। তাহলে ক্ষয়ের বিয়ের উত্তরটা দেখো, বিবৃতি ক এর কারণ হলো বিবৃতি খ। এখানে দেখো সি অপশনটা কিন্তু ঠিক 21-এরটা। এবার 22-এরটা দেখো, গুপ্ত সম্রাটদের শাসন অনুযায়ী সঠিক ক্রমটি নির্বাচন করো। অর্থাৎ পরপর যারা ছিলেন, অর্থাৎ গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা শ্রীগুপ্ত ছিলেন। শ্রীগুপ্তের সন্তান প্রথম চন্দ্রগুপ্ত তারপর সিংহাসনে বসেন। প্রথম চন্দ্রগুপ্তের পর গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট সমুদ্রগুপ্ত সিংহাসনে বসেন এবং সমুদ্রগুপ্তের পর তার সন্তান দ্বিতীয় চন্দ্রগুপ্ত সিংহাসনে বসেন। অর্থাৎ ডি এর অপশনটা কিন্তু এখানে ঠিক হবে। 23-এরটা দেখো, যুদ্ধকাল অনুযায়ী সঠিক বিকল্পটি নির্বাচন করো। দেখো প্রথমেরটা দেখো, পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ। না, এটা ঠিক নয়, কারণ মাঝখানে খানুয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ হয়ে গেছে। দ্বিতীয়টাও তাই নয়, খানুয়ার যুদ্ধ আগে আছে। সি এরটা দেখো, প্রথম পানিপথের যুদ্ধ 1526, খানুয়ার যুদ্ধ 27, ঘরঘরা 39, 1500, আর দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556। অর্থাৎ সি অপশানটা কিন্তু এখানে রাইট। আমরা পড়া বিষয় পক্ষ থেকে ছায়া প্রকাশনীর যে তৃতীয় অর্থাৎ শেষ অধ্যায়ের অনুশীলনীর অবজেক্টিভ শেষ হলো। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে এবং বেল আইকন টিপে রেখো, কারণ আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ ইতিহাস, পল সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান বা দর্শনের অবজেক্টিভের প্রশ্ন উত্তর নিয়ে হাজির হব, যেগুলো করলে তোমরা অবশ্যই কমন পাবে। কাজে তোমরা যদি সাথে সাথে দেখতে চাও তাহলে বেল আইকনটা টিপে রেখো, যাতে আমরা দেওয়ার সাথে সাথে তোমরা বুঝতে পারো এবং তোমরা যদি উপকৃত হও সেটাই আমাদের কাছে শ্রেষ্ঠ পাওনা। এবং তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, জানার ইচ্ছা থাকে, অবশ্যই আমাদের জানিও, মেসেজ করো। আমরা আমাদের যে দীর্ঘ 23-24 বছর অভিজ্ঞতা তার পরিপ্রেক্ষিতে আমরা সমাধান করার চেষ্টা করব। অগ্রিম শুভেচ্ছা রইল 13ই সেপ্টেম্বর যে তোমাদের প্রথম পরীক্ষা শুরু, তার জন্য অগ্রিম শুভেচ্ছা রইল। এবং তোমরা ভালো করে পড়াশোনা করো, কারণ পড়াশোনার বিকল্প কিন্তু বা পরিশ্রমের বিকল্প কিন্তু কিছু হতে পারে না। ভালো করে পড়াশোনা করো, অবশ্যই রেজাল্ট খুব ভালো হবে। ফাঁকি দিয়ে কিন্তু কোনো ভালো কাজ বা ভালো উদ্দেশ্য সাধিত হয় না।